করোনা সংক্রমণে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তি। 24 ঘন্টায় আরো 10 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 1,500। ত্রাণ দিতে দলীয় পরিচয় বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, সুরক্ষা নিয়ে স্বল্প পরিসরে কারখানা খোলা রাখার পরামর্শ। ত্রাণের জন্য সারা দেশে হাহাকার বাড়ছে, ক্ষোভ বিক্ষোভ, দল থেকে স্থায়ী বহিষ্কার হচ্ছেন ত্রাণ দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সাথে আছে আমি আকাশ ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা যুদ্ধে সুরক্ষার নামে নিম্নমানের পিপিই কিংবা রেইনকোট এবং মানহীন N95 মাস্ক দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। তাদের দাবি, চিকিৎসক মঈনের মৃত্যুর মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা দৃশ্যমান হয়েছে। এসবের জন্য আমলাতন্ত্রের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, চাহিদা মাফিক পিপি সরবরাহ করছে তারা। আরো জানাচ্ছেন তানজির মেহেদি। করোনা ভাইরাস সংক্রমণে গোটা বিশ্ব আজ বিষণ্ণ। রোগটি ভয়ঙ্কর ছোঁয়াছে, ফলে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু এ যুদ্ধে জয় পেতে নিশ্চিত করতে হবে সামনের সারির যোদ্ধা, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। এজন্য সবার আগে আসে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিইর কথা। চিকিৎসক মঈনের মৃত্যু যেন তার সাক্ষ্য বহন করছে। যত দিন যাচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে কাঠামো কত ভঙ্গুর, সেটা ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের অভিযোগ, সুরক্ষার নামে তাদের যেসব পিপিই দেয়া হচ্ছে সেগুলো নিতান্তই মানহীন আর প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নানান ধরনের অব্যবস্থার মধ্যে ডাক্তারদেরকে কাজ করতে হচ্ছে এবং এই অব্যবস্থা কিন্তু এখন হয় নাই, এই অব্যবস্থা দীর্ঘ সময়ে তৈরি করা হয়েছে। ডাক্তারদেরকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া হয়েছে। আজকে চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী, স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত, তারা কত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে থেকে সবচাইতে অবহেলার শিকার হয়েছে। আজকে পিপির নামে রেইনকোট কারা দিয়েছে, N95 মাস্কের প্যাকেটে কারা বাংলাদেশের নিম্নমানের মাস্ক ঢুকিয়েছে, করেছে এই আমলাতন্ত্র, করেছে এই স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে তারা স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই সরবরাহ করছে। কোশ্চেন অনেক জায়গায় উঠতে পারে, কিন্তু আমরা কিন্তু WHO গাইডলাইন মেনে, অপারেটিভ প্রসিডিউর মেনে কিন্তু এগুলা আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিচ্ছি এবং চায়না থেকে আমাদের আসছে, সেগুলো সরবরাহ করছি। বিশ্লেষকরা বলছেন, সংকটকালে চাহিদা অনুযায়ী যে কোনো কিছুর যোগান দেয়া অনেক সময় কঠিন। জানালেন বিকল্প ভাবনার কথা। আমি যদি আমার মাথাটা, মুখ, চোখ, নাকটাকে আমি নিরাপদ দিয়ে ঢেকে দিতে পারি, আমার শ্বাস প্রশ্বাস যদি আমি চালাতে পারি, তাহলে শরীরের বাকি অংশে যদি ভাইরাস লেগেও থাকে, গোসল করে ফেলে সাবান দিয়ে, তাহলে এই ভাইরাসটা মরে যাবে। করোনা যুদ্ধে জিততে সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা সংক্রমণ এলাকা হিসেবে গোটা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ঘোষণায় চলাচলে নিয়ন্ত্রণ সহ বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ 10 জন মারা গেছেন, আর আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন 341 জন। দেশে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। এই নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন 60 জন, আর মোট শনাক্তের সংখ্যা 1572 জন। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে বাংলাদেশেও। এ পর্যন্ত 2/3 জেলায় এ ভাইরাসে 1,500-এর বেশি আক্রান্ত।
এমন প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ঘোষণায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল। কেউ আইন অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা অর্থ মানে প্রত্যেক নাগরিক সচেতন হবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। প্রত্যেককে ঘরে থাকতে হবে, প্রত্যেককে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি এখনো লোকজন মানছে না, হাটে বাজারে ঘোরাঘুরি করছে, জমায়েত হচ্ছে, একসাথে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে। এগুলোই আসলে কঠোরভাবে মানতে হবে। এর আগে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরা হয় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য। সবশেষ হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন, আর আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১ জন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত ১৫৭২ জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬০ জন। বুধবারের চেয়ে ৪% বেশি নমুনা সংগ্রহ করা হয় বৃহস্পতিবার। ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন নতুন ৩৭ রোগী। এ নিয়ে বর্তমানে আছেন ৪৬১ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৪,৪৯৯ জন। এ পর্যন্ত আছে ৯৯,২০৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ২৪ ঘন্টায় ৭১৫ জন এবং এ পর্যন্ত ৩,৮৭৫ জন। মোট কোয়ারেন্টাইন ২৪ ঘন্টায় ৫,২১৪ জন এবং এ পর্যন্ত ১,০৩,০৭৯ জন। গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। শেখ জায়েদ, নিউজ 24। কমিউনিটি ট্রান্সমিশনের প্রথম ধাপে এখন বাংলাদেশ। প্রতিদিনই মোট আক্রান্তের ২.৫ গুণ হারে সংক্রমণ বেড়ে মে মাসে মহামারী ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের পরামর্শ, এমন ভয়াবহতা ঠেকাতে শিগগিরই ইউনিয়ন পর্যায়ে বাড়াতে হবে নমুনা সংগ্রহ ও টেস্ট। কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিনের নিয়ম। বিস্তারিত তুলে ধরছেন ফখরুল ইসলাম। চীন, ইতালি, স্পেন, ইরান আর যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে ৩ মাসে করোনা মহামারীর সব ভয়াবহ রূপই দেখেছে দেশগুলো। অতিক্রম করছে সংক্রমণের শেষ ধাপ। বাংলাদেশ সংক্রমণ ছড়িয়ে এরই মধ্যে কমিউনিটি ট্রান্সমিশনে অর্থাৎ জনগোষ্ঠী সংক্রমণের প্রথম পর্যায়ে। এমন বাস্তবতায় মে মাসের শেষ নাগাদ সংক্রমণ বিস্ফোরণে রূপ নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মে মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ আমরা হয়তো পিক কোথায় যাবে এবং সেটা অসংখ্য হতে পারে, সামনে কিন্তু বাড়তেই থাকবে এবং সেটাকে যদি আপনি 2.5 দিয়ে ভাগ দেন তাহলে ওইভাবে এগুতে থাকবে যদি না আমরা সংক্রমণটা বন্ধ করতে পারি। যে মুহূর্তে এই সামাজিক কোয়ারেন্টাইনটা শিথিল করবেন বা চলাচলটা শিথিল করবেন তখন কিন্তু রোগটা আবার ছড়িয়ে পড়বে। তাদের পরামর্শ, সংক্রমণের উৎস খুঁজে বন্ধ করতে হবে সংক্রমিত এলাকা। নমুনা সংগ্রহের পরিসর উপজেলা পর্যায় থেকে বাড়াতে হবে ইউনিয়ন পর্যায়ে। যে যিনি আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে কে কে এসেছেন, উনি কোথায় কোথায় গিয়েছেন, ওনার মাধ্যমে কোন কোন জিনিসগুলো এই দূষণযুক্ত হয়েছে ভাইরাস দ্বারা, নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যায় এবং যারা পজিটিভ হবে তাদেরকে যদি সঠিকভাবে কোয়ারেন্টাইন করা যায়, আমরা যদি এটা সবগুলো জায়গায় নিশ্চিত করতে পারি তাহলে আমাদের যে ঊর্ধ্বগতিটা, এটা যে পিক, সেটা আমরা আমাদের নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ব্যাপক ভিত্তিতে কঠোর সামাজিক কোয়ারেন্টাইন পালনেরও পরামর্শ তাদের। সমস্ত দেশে কিন্তু ইউরোপ বা আমেরিকার মতো হয়নি। যদি আমরা সামাজিকভাবে সংঘবদ্ধ হই এবং একে অপরের সহযোগিতা করি, কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই, জনগণকে সম্পৃক্ত করে যদি আমরা কাজগুলো করি এবং পাশাপাশি রোগের সংক্রমণ যেখানে হচ্ছে সেই উৎসগুলো বের করে তাদেরকে আলাদা করতে পারি, নিশ্চয়ই আমরা এই পরিস্থিতির উন্নতি দেখতে পাবো। লোকবলের সীমাবদ্ধতা কাটিয়ে দেশে করোনা সংকট মোকাবেলায় সীমিত করতে হবে মানুষের চলাচল। ৩, ৪, ৫ হাজার পরীক্ষা যেন আমরা নিশ্চিত করতে পারি আগামী ২-৩ মাস। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার হ্যাক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর।
বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা ক্রমেই বাড়ছে। গেল 24 ঘন্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও প্রায় 7,000 প্রাণ। তার মধ্যে যুক্তরাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে 2,137 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34,580 জনে। আর দেশটিতে আক্রান্ত হয়েছে 6,77,000-এর বেশি মানুষ। আর এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্তত 29টি অঙ্গরাজ্যে আবারও সবকিছু খুলে দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিন অর্থনীতির কথা চিন্তা করেই এই পরিকল্পনা প্রকাশ করলেন তিনি। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে ভাইরাসটি যুক্তরাষ্ট্রে ফের জেঁকে বসতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এখন পর্যন্ত কোভিড-19 সংক্রমিত হয়েছে বিশ্বের মোট 210টি দেশ ও অঞ্চলে, যেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 1,45,000-এর বেশি, আর আক্রান্ত হয়েছে 21,80,000 মানুষ। এদিকে করোনায় সবকিছু স্থবির থাকায় বিশ্বের প্রায় 3 কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য খাদ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা তো বাড়ছেই, কি বলছেন বিশেষজ্ঞরা এবং বাংলাদেশিরা কেমন আছেন আমাদের জানাবেন। আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে ডক্টর অ্যান্থনি ফাউচি শুরু থেকে সতর্ক করে আসছিলেন যে ভাইরাসটি কতখানি বিধ্বংসী হতে পারে এবং কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এই সংক্রমণ প্রশমনের জন্য, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরামর্শ খুব একটা শুনেছেন বলে মনে হয় না। এখনো প্রেসিডেন্ট ট্রাম্প আজই কিছুক্ষণ আগে তিনি সারা দেশের বিশেষ করে 29টি স্টেটের অর্থনীতি সচল করার জন্য যে পরিকল্পনা 3 ধাপে তিনি সচল করতে চাচ্ছেন, সেজন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন কিভাবে ছোট ক্ষুদ্র ব্যবসাগুলো প্রতিষ্ঠানগুলো কিভাবে করে ঘরে বসে কাজ চালাতে পারে, সেই ধাপে আগে যাবেন। তারপরে স্কুলগুলো খোলার কথা ভাবছেন, তারপরে বড় বড় প্রতিষ্ঠানগুলো, এরকম 3টি ধাপে তিনি অর্থনীতি সচল করতে চাচ্ছেন। যদিও তার যেই হোয়াইট হাউসের করোনা ভাইরাস সংক্রান্ত যেই উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফাউচি তিনি বলছেন এটি খুবই ভয়ঙ্কর হতে পারে আমেরিকার জন্য। এর বাইরে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, আসলে এই মৃত্যুর মিছিল কিছুতেই মানে কমিয়ে আনা যাচ্ছে না, এবং যে পরিমাণ মানুষ প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে সেটি খুবই ভয়াবহ মাত্রায়। যদিও বলা হচ্ছে যে কিছুটা স্থিতিশীল অবস্থা, কিন্তু যেই সংখ্যায় স্থিতিশীল, প্রতিদিন গড়ে 2,000 মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন গড়ে 10,000-এর বেশি মানুষ পুরো আমেরিকা জুড়ে আক্রান্ত হচ্ছে, এই সংখ্যা স্থিতিশীল এটি বললে যে মানুষের ভিতরে কোনো আশার লক্ষণ পাওয়া যায়, মানুষ সেটা বিশ্বাস করছে না আসলে। কারণ হাসপাতালগুলোতে ভর্তি করছে না, খুব গুরুতর আক্রান্ত ছাড়া মানুষকে ভর্তি করানো হচ্ছে না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা এবং প্রকৃত মৃতের সংখ্যা যে কত, এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। এর বাইরে যদি বলি যে আজকে নিউ জার্সির একটি নার্সিং হোমে, যেখানে সাধারণত প্রবীণরা সেবা পেয়ে থাকেন, আপনি জানেন যে আমেরিকার বিভিন্ন রকম বৃদ্ধাশ্রম রয়েছে, নার্সিং হোম রয়েছে, সেগুলোতে মানুষ যেভাবে করে মারা যাচ্ছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার পরিণত হয়েছে। এবং নিউ জার্সির আজকে যেই একটি নার্সিং হোম থেকে 17 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ, এই লাশগুলো আসলে অনেক গোপন করার চেষ্টা করা হয়েছিল। একজন গোপনে খবর দিয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে লাশগুলো উদ্ধার করতে পেরেছে। এরকম কত জায়গায় যে ঘটনা ঘটছে, কিছুই জানা যাচ্ছে, তার ভিতরে অনেক কিছু অজানা থেকে যাচ্ছে। আবার গত পরশুদিন নিউ ইয়র্কে জানা গেল যে প্রায় 4,000 মানুষ বিনা চিকিৎসায়, বিনা মানুষ পরীক্ষায়, প্রায় 4,000 মানুষ ঘরেই মারা গেছে, যেগুলো আসলে এই যে মৃতের সংখ্যার মধ্যে আসলে ইনক্লুডেড করা হয়নি। এ নিয়ে মানুষের ভিতরে খুব দুশ্চিন্তা বাড়ছে, কিন্তু সংকটটি আরো ভয়াবহ, কারণ 1 মাসেরও বেশি সময় ধরে মানুষ ঘরে অবরুদ্ধ রয়েছে এবং অনেকের ঘরে খাবার নাই। সত্যি কথা বলতে একটা এরকম অনেকে বেকার, এখানে হয়তো একটা হটলাইন রয়েছে, যে হটলাইনে ফোন করলে আপনার ঘরে খাবার দিয়ে যাবে, কিন্তু বাড়ি ভাড়া মানুষ পরিশোধ করতে পারছে না। এখানে সবকিছু বিল সিস্টেমে চলে, মানুষ এই বিল পরিশোধ করতে পারছে না। সবকিছু মিলে একটা এত সীমাহীন একটা অনিশ্চয়তার মধ্যে মানুষ পড়েছে। তার উপরে ঘরের মধ্যে মানুষ কতদিন থাকতে পারে, অক্ষত থাকতে পারে। বাচ্চাদের উপরেও যে ভয়াবহ একটা প্রভাব, সবকিছু মিলিয়ে যে অর্থনৈতিক প্রভাবটিকে একটু গুরুত্ব
ভাবে বিবেচনা করা হচ্ছে। যেমনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে আসলে বিশ্বজুড়ে একটা দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে তারও যে খুব বেশি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি কোনটিকে প্রায়োরিটি দিবেন সেই সিদ্ধান্তটি আসলে তাকে একটা সিদ্ধান্তই তাকে নিতে হচ্ছে। কারণ যে পরিমাণ মানুষ করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা মারা যাচ্ছে, তার চেয়ে আরো অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মারা যেতে পারে অভাব অনটনে পড়ে। এরকম একটি অবস্থায় তাকে কঠিন সিদ্ধান্তটি নিতে হচ্ছে। এর বাইরে আমাদের বাংলাদেশ কমিউনিটির অবস্থা সত্যি বলতে আমাদের প্রতিদিন মানে 2 জন 3 জন কারণ মৃত্যু আমরা পাচ্ছি কমিউনিটি থেকে। আমি নিউ ইয়র্কে আছি, আজও দুজনের মৃত্যুর খবর পেয়েছি। গতকাল সঙ্গীত শিল্পী বীণা মজুমদার, তিনি লোকগীতি শিল্পী ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন, প্রবাসে গ্রাম বাংলার কথা পৌঁছে দিতেন তিনি মানুষের কাছে গানে গানে। তিনি মারা গেছেন, তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন এবং প্রতিদিনই এখানে এমন সমস্ত বিশিষ্ট মানুষদেরও মৃত্যু হচ্ছে। প্রতিটি মৃত্যুই দুঃখজনক, কিন্তু যখন যারা কমিউনিটির জন্য, কমিউনিটি বিনির্মাণে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিবেদিত প্রাণ, তাদের মৃত্যু আসলে কমিউনিটিকে সামগ্রিকভাবে ছুঁয়ে যায়। এখন পর্যন্ত 1.5 শতাধিক বাংলাদেশের মৃত্যু হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্কে। এখানকার যেই আমরা প্রতিষ্ঠান রয়েছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ সোসাইটি, তারা চেষ্টা করছেন অনেকের দাফন সম্পন্ন করার, সব মিলিয়ে এবং যারা আনডকুমেন্টেড বাংলাদেশি রয়েছেন তাদের অবস্থা আসলে খুবই দুর্বিষহ। কারণ একে তাদের কাজ করতে পারছেন না, দ্বিতীয়ত সরকারি যে সমস্ত স্টিমুলাস প্যাকেজ রয়েছে সেগুলোর আওতায় তারা পড়ছেন না, ফলে সেই সরকারি সাহায্যেরও আওতায় তারা নেই। ফলে তাদের জীবন খুবই কঠিন থেকে কঠিনতর অবস্থায় পড়েছে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সুলতানুর রহমান। তিনি জানাচ্ছিলেন সেখানের করোনার সর্বশেষ পরিস্থিতি। করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সন্দেহভাজন মনে হলে যে কাউকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে কোনোভাবে দলীয় লোকজনকে বিবেচনা না করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন সরকার প্রধান। ঢাকা বিভাগের কয়েকটি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সব কথা বলেন তিনি। শাহরি জয়ের রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে করণীয় নির্ধারণ করতে নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর সহ ঢাকা বিভাগের 9 জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো কিছুর অভাব নাই, অভাব থাকবে না, আমরা সেটা ব্যবস্থা। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় আগে থেকেই ব্যবস্থা নেয় বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে এর সংক্রমণ ততটা ভয়াবহ নয়। শেখ হাসিনা বলেন, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা তাদের সাধ্যমতো কাজ করছেন। একই সঙ্গে সাধারণ মানুষের সচেতনতার উপরও গুরুত্ব দেন তিনি। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি যে মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে ছেলে বউ বা ছেলে মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারো যদি সন্দেহ হয় তো তাকে চিকিৎসা ব্যবস্থা করেন, তার পরীক্ষা করান। সরকার প্রধান বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে 11টি ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। চলছে 40টি তদন্ত। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে আর সেইভাবেই তালিকা করবে। নইলে অনেক সময় দেখা যায় যে নির্বাচিত প্রতিনিধি বা তারা তাদের কয়েকজন বাছা লোক দিল বা ওই কমিশনার তাদের ভোটারদের দিল, বাকি বাদ পড়লো। এই বাদটা যেন না পড়ে, কে কোন দল করলো, কে আমার পক্ষে, কে আমার পক্ষে, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। সংক্রমণ এড়াতে সব ধরনের জনসমাগম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর সামনে রোজা, রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রী যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ যেহেতু সৌদি আরবেও বর্জিত করছে না বা অন্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। শেখ হাসিনা বলেন, করোনা পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা আগামী 3 বছরে বাস্তবায়ন হবে। পণ্য নিয়ে সবাই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
সংবাদ রিপোর্টে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। সকালের সংবাদে আবারও স্বাগত। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে কম খরচে মাত্র 15 মিনিটেই শনাক্ত করা সম্ভব দেহে করোনা ভাইরাসের উপস্থিতি, যেখানে রিয়েল টাইম পিসিআর পদ্ধতিতে শনাক্ত করতে সময় লাগছে প্রায় 3 ঘন্টা। তবে বিশেষজ্ঞরা বলছেন পিসিআর টেস্টের পাশাপাশি উপজেলা পর্যায়ে এই পদ্ধতিতে পরীক্ষা করানো যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ভবিষ্যতে আক্রান্তের সংখ্যা বিবেচনা করে নেওয়া হবে ব্যবস্থা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসের রোগী শনাক্তে তুলনামূলক কম টেস্ট হওয়ায় প্রতিদিনই প্রশ্নের মুখে পড়ছে স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা সংগ্রহ বৃদ্ধির জন্য এরই মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে 8টি করে টেস্ট বুথ স্থাপনও করা হয়েছে, কিন্তু রিয়েল টাইম পিসিআর টেস্ট যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। মাত্র 15 মিনিটে কয়েক ফোঁটা রক্ত দিয়ে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে সম্ভব কোভিড-19 নির্ণয়। বিশেষজ্ঞরা বলছেন পিসিআর টেস্টের পাশাপাশি এমন পরীক্ষা হতেই পারে। মাস স্কেলে যদি জনগণের মধ্যে সংক্রমিত হয়েছে কিনা বা সংক্রমণের হার কেমন, অথবা কাজে ফিরে যাওয়ার জন্য অর্থাৎ তারা সাধারণের মধ্যে মিশতে পারবেন কিনা, এই ধরনের বিষয়গুলো উত্থাপিত হলে তখন এই অ্যান্টিবডি টেস্টের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে এমনই টেস্ট কিট। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী টেলিফোনে নিউজ 24-কে জানান, উপজেলা পর্যায়েও কম খরচে ও প্রশিক্ষণে এই কিট দিয়ে পরীক্ষা করানো সম্ভব। করোনার অ্যান্টিবডি একরকম, একরকম, সেটা দিয়েই আমরা বলে দিতে পারবো যে কি অবস্থা। আমরা উপজেলা ডাক্তারকে শিখিয়ে দেব, ডাক্তার টেকনিশিয়ানকে আমরা 1 ঘন্টা শিখিয়ে দেবো। কোভিড-19 আক্রান্তের অন্তত 7 দিন পর রোগীর দেহে তৈরি হয় অ্যান্টিবডি। এজন্য 20% ক্ষেত্রে এমন পরীক্ষার ফলাফল ভুল হওয়ার কারণে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে অ্যান্টিবডি টেস্ট, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস কমিউনিটিতে পুরোটুকু কমিউনিটি লেভেলে কতটুকু ছড়ালো এটা সার্ভে হিসাবে রিসার্চ পারপাসের ক্ষেত্রে আমরা র্যাপিড টেস্টটা আমরা ইউজ করতে হবে, সেটা আমাদের মাথায় আছে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি ও যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ এরই মধ্যে র্যাপিড টেস্ট শুরু করেছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মহাদুর্যোগে মেহনতি মানুষের তেল, চাল ও ত্রাণ আত্মসাৎ করা পাশবিক আচরণের বহিঃপ্রকাশ, এ মন্তব্য করলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। একসাথে আত্মসাৎকারী সকল জনপ্রতিনিধিকে শিগগিরই কঠোর শাস্তির আওতায় আনতে না পারলে দুর্যোগ মোকাবেলায় সব উদ্যোগই ভেস্তে যেতে পারে বলে জানান অধ্যাপক মিজানুর রহমান। পাশাপাশি সামনের দিনগুলোতে জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করারও পরামর্শ তাদের। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। করোনার দীর্ঘমেয়াদী ছুটিতে সারা দেশ যখন কর্মস্তব্ধ, খাদ্য সংকটে তখন নিম্ন আয়ের কোটি মানুষ। সংকট মোকাবেলায় অসহায় এই মানুষের মুখে খাবার পৌঁছে দিতে সারা দেশে খাদ্যপণ্য ও ত্রাণ বিতরণও শুরু করে সরকার। মরার উপর খরার ঘায়ের মতো খেটে খাওয়া অসহায় এই মুখের খাবারই গোগ্রাস করে ত্রাণ খেকো কিছু জনপ্রতিনিধি। চট্টগ্রাম, চাঁদপুর, পাবনা, বগুড়া সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপজেলা ও ইউনিয়নের কিছু জনপ্রতিনিধি অভিনব কায়দায় আত্মসাৎ করে কয়েক হাজার টন তেল, চাল ও ত্রাণ সামগ্রী। গিলে খাওয়ার তালিকায় বাদ যাননি টিসিবি ও খাদ্য মন্ত্রণালয়ের কিছু ডিলারও। এ যেন মহাদুর্যোগে মহাচুরি। এখন যারা এর সাথে জড়িত আছেন তাদের একটা অংশ রাজনৈতিকভাবে অন্যভাবে প্রভাবশালী স্থানীয় পর্যায়ে। সোজা কথা হচ্ছে যে আইনের প্রয়োগ করতে হবে, কারো প্রতি ভয় করোনা না করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বৈশ্বিক তথা জাতীয় দুর্যোগে এই দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। তাদের চিহ্নিত করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। অন্য বিভিন্নভাবে অনিয়ম করছেন, তাদেরকে চিহ্নিত করে বিচার আওতায় আনা আইনের প্রয়োগের মাধ্যমে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে করে যারা করছেন তারা এর থেকে বিরত থাকবেন এবং যারা করার পায়তারা করছেন, যাদের মধ্যে করার মতো মানসিকতা আছে, তারা এর থেকে দূরে থাকবেন। স্মরণকালের এই মহা দুর্যোগে ত্রাণ দুর্নীতিবাজদের রোধ করা না গেলে ভেস্তে যেতে পারে জাতীয় সব উদ্যোগ, এমনটা মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক মিজানুর রহমান। চাল চোর বা গম তেল অথবা ডিলারের অপকর্ম যখন ধরা পড়বে, তাকে সরাসরি র্যাবের মাধ্যমে এগুলোকে ঢাকায় নিয়ে আসতে হবে। তাদের শাস্তিগুলো এমন দৃষ্টান্তমূলক হওয়া উচিত যাতে এই স্বল্প সংখ্যক যারা করছে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি হলে যাতে অন্য কেউ সাহস করতে না পারে।
তেল, চাল ও ত্রাণ সামগ্রী আত্মসাতে জড়িত কিছু জনপ্রতিনিধিকে এরই মধ্যে শাস্তির আওতায় এনেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের নজরদারিতে সামনের দিনগুলোয় রোধ করা সম্ভব এমন দুর্নীতি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হচ্ছেন ত্রাণ দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। এ কথা জানিয়েছেন দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। করোনার সংক্রমণের ফলে ঘরবন্দি অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি গঠন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। শাহলি জয় রিপোর্ট। করোনার কারণে সারা বিশ্বের মতো স্থবির বাংলাদেশের অর্থনীতিও। সবচেয়ে কষ্টে নিম্ন আয়ের মানুষ, যাদের হাতে এখন কোনো কাজ নেই। ঘরবন্দি এসব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে সহায়তার কাজ করছে আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ব। গঠন করা হচ্ছে কমিটি। কেন্দ্র থেকে সার্কুলার পাঠানো হয়েছে জেলা থানায়, একদম তৃণমূল পর্যন্ত সেখানে সার্কুলার পাঠানো হয়েছে জেলা নেতাদের কাছে। তারা এই কমিটি তারা গঠন করবে। ভিডিও কনফারেন্সে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্দেশ দিয়েছেন দুস্থ মানুষের তালিকা তৈরির। প্রশাসনের কাছে যারা অসহায় তাদের লিস্ট আছে, এর বাইরেও বর্তমান যারা নতুন যোগ হয়েছে কর্মহীন মানুষ, তাদের ব্যাপারেও লিস্ট করা হচ্ছে এবং সেই অনুপাতে পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণ নিয়ে কিছু অনিয়মের খবরও এসেছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জানালেন, অনিয়মের সংখ্যা খুবই কম। তারপরও অনিয়মের সঙ্গে জড়িত দলের কাউকেই ছাড় দেয়া হবে না। যারা এই অপকর্মের সাথে জড়িত, সে যেই হোক, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দলের যারা আছেন তারা, তাদের জন্য এই দল করার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে এবং গতকাল পর্যন্ত 32 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে অ্যাকশন হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হচ্ছে এবং কেউ ইঞ্চি পরিমাণ পার পাওয়ার কোনো সুযোগ নাই। সুজিত রায় নন্দী জানান, ত্রাণ কাজে কোনো অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির কাজও করবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এপ্রিল থেকে শ্রমিকদের বেতন আর সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের জন্য ঋণ দিতে জোর প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বলছে চাহিদা অনুযায়ী ঋণ দিতে প্রস্তুত তারা, তবে বিশেষজ্ঞরা বলছেন অর্থ কিংবা প্রস্তুতি কোনটি পর্যাপ্ত নয় এবং পর্যাপ্ত দুর্যোগে অর্থ বন্টনে বিশেষজ্ঞদের যুক্ত করে জাতীয় পর্যায়ে কমিটি প্রয়োজন বলেও মত তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা আক্রান্ত বাড়ছে ব্যবসা বাণিজ্যের সংখ্যাও। নিজের প্রাপ্য মজুরিটুকু পেতে রীতিমতো আন্দোলন করতে হচ্ছে শ্রমিকদের। এ অবস্থায় এপ্রিল থেকে পোশাক সহ রপ্তানি শিল্পে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য 5,000 কোটি টাকার তহবিল ছাড় করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে শ্রমিকদের তালিকা তৈরি সহ নানা বিষয়ে নীতিমালা জারি করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত আরও 67,000 কোটি টাকার ঋণ প্যাকেজের সুষ্ঠু বন্টনেও চলছে প্রস্তুতি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, প্রকৃত ব্যবসায়ীরা যেন ঋণ পান সে বিষয় মাথায় রেখেই চলছে তালিকা তৈরির কাজ। আমাদের কাছে ফান্ডের কোনো সমস্যা নাই। তারা যে জাতীয় ক্রাইটেরিয়া আমাদের দেওয়া হয়েছে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে তারা যখন আমাদের কাছে আবেদন করবে, আমরা যথাসম্ভব দ্রুত তাদের টাকা ডিসবার্সমেন্ট করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাখেছি। প্রণোদনা প্যাকেজের ঋণ সরকারি ব্যাংকগুলো দিতে প্রস্তুত বলে জানান জনতা ব্যাংক চেয়ারম্যান। তিনি মনে করেন, কোনো প্রকার দুর্নীতি না হলে পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে ব্যাংক খাতের। কারা কারা এটার জন্য এলিজিবল এবং তারা কি এই সার্কুলারের যে মর্মগুলা, এটা তাদেরকে পরিষ্কার ভাষায় বাণিজ্যিক ব্যাংকগুলা পরিষ্কার করবেন এবং সেই মধ্য দিয়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার থেকে আরম্ভ করে সর্বোচ্চ কর্তৃপক্ষ পর্যন্ত সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল হওয়া দরকার। তবে ব্যাংকগুলোতে তারল্য সংকট রয়েছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলছেন, শুধু ঋণ নিতেও উৎসাহী হবেন না বহু ব্যবসায়ী। এক্ষেত্রে প্রদেয় ঋণের 20 থেকে 30% সরকারকে ভর্তুকি হিসেবে দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। ব্যাপকভাবে লিকুইডিটি ইনজেকশন দিতে হবে সরকারকে ব্যাংকের জন্য, না হলে ব্যাংকের পক্ষে এই বড় আকারের কর্মসূচি বা লেন্ডিং প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রত্যেকটা দেশে প্রত্যেক দিন ব্রিফিং হচ্ছে বিস্তারিতভাবে, ঘন্টার পর ঘন্টা। আমাদের এখানে সেইগুলো হচ্ছে না কেন? ইকোনমিক বিষয়ে ব্রিফিংটা কোথায় আমাদের অর্থ
অর্থমন্ত্রী। এছাড়া অর্থ বন্টনে শুধু আমলাদের সিদ্ধান্তে না তাকিয়ে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞদের সাথে নিয়ে জাতীয় কমিটি করার কথা বলছেন পিআরআই নির্বাহী পরিচালক। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিবসটি উপলক্ষে জমায়েত হয় এমন কোনো কর্মসূচি রাখা হয়নি। 1971 সালের 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর হামলা চালানোর পর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। করোনা রোগীদের চিকিৎসায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের 70% কাজ সম্পন্ন হয়েছে। সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা স্বাস্থ্য প্রকৌশলী ও বসুন্ধরার কর্মকর্তারা জানান, এরই মধ্যে ভেতরের কক্ষ নির্মাণের কাজও শেষ পর্যায়ে। আজ বসানো হচ্ছে 500 বেড। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালটি দৃশ্যমান হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নির্মাণ শ্রমিকদের এই নিরলস কর্মযোগ্যই বলে দেয় মহামারী করোনা মোকাবেলায় তারা কতটা নিবেদিত। চেষ্টা করতেছি যে করোনা ভাইরাস যেন মুক্ত হয়ে যায়, এই জন্য আমরা জীবনে ঝুঁকি নিয়ে যায় কাজ করতেছি। এখন দেশের জন্য কাজ করতেছি, এটা হলো বড় জিনিস। বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় নির্মাণাধীন এই অস্থায়ী হাসপাতালের কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রকৌশলীরা জানান, 71 শয্যার আইসিইউ সেন্টারের যন্ত্রাংশ সবই প্রস্তুত। এছাড়া কক্ষগুলো স্থাপন করা হলে আজই বসানো হবে 500টি বেড। আপনারা দেখছেন যে হিউজ কর্মযজ্ঞ চলছে। সর্বোচ্চ চেষ্টা করব আমরা যে 20-22 তারিখের মধ্যে যাতে আমরা আমাদের অংশটুকু সমাপ্ত করতে পারি। আশা করি যেদিন আমরা বুঝাই দেবো, ওনারা হয়তো তা 1-2 দিনের মধ্যেই ওনারা এটা কার্যক্রমে চলে যেতে পারবে। সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা বসুন্ধরা কনভেনশন সিটির পরিচালক জানান, এরই মধ্যে 70% কাজ সম্পন্ন হয়েছে। আর মাত্র 4-5 দিনের মধ্যে কক্ষ স্থাপন, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কাজ শেষ হবে। আমাদের সমস্ত যত কাঁচামাল, যত ধরনের ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট এবং যে টেকনোলজি যা আসার সবই চলে এসছে। গতকাল আমাদের সাবস্টেশন, জেনারেটর, এই সকল যত বৈদ্যুতিক সরঞ্জাম এগুলো গতকাল পৌঁছে গেছে। দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের সেবায় বসুন্ধরা গ্রুপ এমন একটি কাজে সম্পৃক্ত হতে পেরে গর্বিত বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা। বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শামসুন আনবির সাহেব প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট প্রস্তাব করেন যে আমরা আমাদের যে বসুন্ধরা কনভেনশন সিটি আছে সেটি আমরা সরকারকে দিতে চাই জনগণের স্বার্থে। এত বড় স্থাপনা বাংলাদেশের কোথাও নাই এই পরিবেশে, সেটা আমরা দিয়েছি। সেখানে কিন্তু কাজটা শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের নিজেদের জনগণের স্বার্থে। বিশাল কর্মযজ্ঞ শেষ হলেই করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালটি দেশের একটি মাইল ফলক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যে বাড়ির মালিকরা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান বলেন, মহাসংকটের সময়ে ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ধরনের অসম্মান আইনগতভাবেই অপরাধ। ওই সকল বাড়িওয়ালাকে জিজ্ঞেস করবো যে তারা কেন এটা করছেন। 1, 2 এই যে সম্পত্তি তৈরি করলেন, বাড়িটা তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন, সেটি আমরা তার সম্পত্তির হিসাব চাইতে পারি। আমরা চাই না এরকম কোন স্টার্ন অ্যাকশনে যেতে। রাজধানীর প্রধান সড়কগুলোয় বেড়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। লকডাউনের কথা বলা হলেও নগরবাসী মানছেন না নির্দেশনা। সংক্রমণ এড়াতে মানুষকে ঘরে রাখতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে।
বৃহস্পতিবার সকালের চিত্র। রাজধানীর প্রধান সড়কে চলছে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা, যা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশি। করোনা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে রাজধানীবাসীকে বলা হচ্ছে ঘরে থাকতে। অনেকেই মানছেন না সরকারের এই নির্দেশনা। 15-20 দিনের মতো হয়ে যাবে। তো এখন আজকে বাসা থেকে আজকে ঢাকা আসছি। দরকার ছিল এই জন্য এমনি গেছিলাম। হোক, তারপরও মনে করেন যে মানে মৃত্যু হইলে তো এমনি হইব, কইয়া তোর মৃত্যু হইব না। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হবেন না। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে দেখা গেছে সেনাবাহিনীর কার্যক্রম। চিকিৎসা সেবা ও বিশেষ প্রয়োজন ছাড়া যারাই বেরিয়েছেন তাদের দেওয়া হচ্ছে নির্দেশনা। অপ্রয়োজনে কেউ বাসার বাইরে না বের হন, কেউ বের হইলেও তারা যেন মাস্ক পরা আছেন কিনা, সচেতন আছেন কিনা, সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, বাজারঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করছি আর কি। অনেকেই সচেতন, বাট অনেকেই সচেতন না। এবং এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণটা ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে মনে করি যে আমাদেরকে আরও অনেক সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। টহল সহ জরুরি সেবা দিতেও কাজ করছে সেনাবাহিনী। রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে অপ্রয়োজনে বাইরে আসা জনগণকে দেওয়া হয় সতর্ক বার্তা। সেবা প্রদান কাজে বের হয়ে আসেন অথবা নিতান্ত প্রয়োজনীয় কাজে বের হন, তাহলে তাদেরকে আমরা যাওয়ার জন্য অ্যালাউ করছি। আর যারা নিতান্ত ঠুনকো কাজে বের হয়েছেন বা কোনো ভ্যালিড রিজন দেখাতে পারছে না, তাদেরকে আমরা ব্যাক পাঠিয়ে দিচ্ছি। আর সর্বোপরি আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য এখানে কাজ করি। রাজধানীর বাইরে অন্যান্য জেলা শহরগুলোতেও কার্যক্রম পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল দেয়া সহ সতর্কতামূলক প্রচারণা চালায় সড়কে সড়কে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সপ্তাহের শেষ দিনেও বেতনের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলনে নামতে হয়েছে শ্রমিকদের। বেতনের দাবির পাশাপাশি ছাঁটাই বন্ধ হয়েছে আন্দোলন। মালিকদের বেঁধে দেওয়া 16 এপ্রিলও সব শ্রমিকের বেতন না হওয়ায় হতাশা জানিয়েছেন তারা। করোনাভীতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছেন তারা। পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর হিসেব বলছে এ পর্যন্ত 87% শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। করোনা ভয়ে ঘর থেকে যখন বের হচ্ছে না দেশের মানুষ, তখন পেটের দায়ে প্রতিদিনই রাস্তায় নেমে এমন আন্দোলন করতে হচ্ছে নিজের পাওনাটুকু পেতে। দেশের পোশাক শ্রমিকদের বঞ্চনার হিসেবটা বরাবরই জানা ছিল মানুষের। তার সাথে যুক্ত হয়েছে করোনার ভয়াবহতা। বৃহস্পতিবার সকাল থেকেই শত শত পোশাক শ্রমিক দক্ষিণ কমলাপুর বিন্নি গার্মেন্টসের সামনে জড়ো হতে থাকেন। কারখানা বন্ধ থাকায় রাস্তায় বিক্ষোভ করে নানা স্লোগান দিতে থাকেন তারা। সরকার ঘোষিত লকডাউন ভেঙে উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে আটকা পড়ে জরুরি সেবাদানকারী যানবাহন। মালিকরা এরা তো প্রতিদিনই টিভি দেখে, এরা তো বড় লোক, আমার মতো ফকির নিয়ে আসেন আমরা মরমু। এরা জানে না 24 তারিখে আমাদের বন্ধ দিচ্ছে, আজকে বন্ধ, আমরা কি খাই? আমাদের বেতন যতদিন না দেবে ততদিন আমাকে আন্দোলন চলবে। মালিকটা আসে না, মালিককে আপনারা আনান। পিএম নাই, জিএম নাই, এটিএম নাই, কোনো নাই, সব বাড়িতে চলে গেছে। তো টাকা কিভাবে ম্যানেজ করব? রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেতনের দাবিতে রাস্তায় নামেন বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। সাভারের আশুলিয়ায় অন্তত 6টি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখেন 2টি পোশাক কারখানার শ্রমিকরা। এছাড়া আন্দোলন হয়েছে চট্টগ্রামেও। মালিককে বেতন দিতে হবে, কিংবা সরকার থেকে ঘোষণা দিয়েছে 15 তারিখের ভিতরে বেতন দিতে, 16 তারিখের ভিতরে, কিন্তু আমাকে কোনো বেতনই দেয় না। আমাকে পেটে ক্ষুধা, আমরা তো মরেই গেছি, একবারে অর্ধেকের বেশি মরে গেছি। এখন আমাদের বেতন লাগবে। 3 মাসের বেতন বাকি, আমাদের বেতন দেয় না, আমরা রুম ভাড়া, ম্যাচ বিল এগুলো দিতে পারতেছি না। পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর হিসেব বলছে 24,72,000 শ্রমিকের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে 21,59,000-এর। লকডাউনের মধ্যে শিল্পের পক্ষে নির্বিঘ্নে মজুরি পরিশোধ করা ভীষণ দুরূহ হয়ে পড়ে। তো এত বাধা সত্ত্বেও বিজিএমইএ 87% শ্রমিকের মজুরি দেওয়ার ব্যবস্থা করেছেন এবং অন্যদের মজুরি পরিশোধের জন্য আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি। তবে ঠিক কবে নাগাদ সব শ্রমিকের বেতন মিলবে তার সঠিক উত্তর নেই কারো কাছেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। করোনায় প্রাণ হারানো ডক্টর মঈনুদ্দিনকে স্যালুট জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। করোনার সঙ্গে যুদ্ধ করে মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এই সহকারী অধ্যাপক। তার মৃত্যুর খবর নেমে আসে শোকের ছায়া। দেশের কঠিন মুহূর্তে ডক্টর মঈনের অসামান্য অবদানের কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, মানুষের প্রতি, দেশের প্রতি ডক্টর মঈনুদ্দিনের এই আত্মত্যাগ
শব্দ বাক্যে প্রকাশের মতো নয়। মানবতার জয়গান গাওয়া ক্লান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয়ই গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। এছাড়া তারা আত্মার মাগফিরাত কামনা করেন মাশরাফি বিন মুর্তজা। করোনাতঙ্কের মধ্যেই ঘরবন্দি ভারতবাসীর কাছে সুখবর নিয়ে এলো ভারতীয় নারী ক্রিকেট দল। 2021 সালে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল ভারত। 2021 সালের 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও সরাসরি অংশ নিতে পারবে আরও 4টি দেশ। এই 4টি দেশ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এ কথা জানিয়ে দিয়েছে। পয়েন্ট টেবিলের প্রথম 4 দলের মধ্যে থাকায় সরাসরি 2021 বিশ্বকাপের খেলায় টিকিট পেয়ে গেল ভারতীয় নারী ক্রিকেট দল। করোনা পরিস্থিতি উন্নতির আগে আইপিএল শুরু করা কোনোভাবেই সম্ভব নয়। 8 দলের টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে আয়োজকরা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে শেষ পর্যন্ত আইপিএল বাতিল হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। বিস্তারিত রিপোর্টে। করোনা সংক্রমণে গোটা বিশ্বে লকডাউন চলছে। টেলি বৈঠকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আলোচনা করেন বোর্ডের বাকি কর্তাদের সঙ্গে। সিদ্ধান্ত, এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবার জায়গা নেই তাদের। অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে ভারতের এই টি-20 টুর্নামেন্ট। পরিস্থিতি উন্নতি না হলে আইপিএল নিয়ে কিছু বলার মতো জায়গায় আসতে পারবেন না, এমনটাই জানিয়ে দেয়া হয় 8 দলের টিম ম্যানেজমেন্টকে। এদিকে আইপিএল শেষ পর্যন্ত বাতিল হয়ে গেলে বেশ বড় পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় বোর্ড। এই টুর্নামেন্ট থেকে বড় অঙ্কের অর্থ আয় ছাড়াও বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাকে অনুদান দিয়ে থাকে ভারতীয় বোর্ড। ভয় থাকছে ক্রিকেটারদেরও। আইপিএল না হওয়া মানে তাদের মোটা বেতনও পাওয়ার সম্ভাবনা নেই। গত আইপিএল এর নিলামেই 64 জন ক্রিকেটারকে কিনেছে 8টি দল। এর জন্য 140 কোটি টাকারও বেশি ব্যয় করেছে দলগুলো। আইপিএল এর প্রথা অনুযায়ী টুর্নামেন্টের শুরু ও শেষে 2টি ভাগে ক্রিকেটারদের টাকা দেয়া হয়। বর্তমান অবস্থায় সবকিছুই ভাবনার বাইরে। এমনকি ফাঁকা মাঠেও আয়োজনের পরিকল্পনা দূরের কল্পনা। তবে বিসিসিআই এর দাবি, লকডাউনের প্রভাব এখনো বোর্ডের উপর পড়েনি সেভাবে। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্মমানের পিপি মানহীন N95 মাস্ক দেওয়ার অভিযোগ চিকিৎসকদের। দেয়া হয়েছে চাহিদা মাফিক, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, করোনায় ঝরলো আরো 10 প্রাণ। করোনা আক্রান্তের 80% ইউরোপ ও আমেরিকা। ত্রাণ দিতে দলীয় পরিচয় বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সুরক্ষা নিয়ে স্বল্প পরিসরে কারখানা খোলা রাখার পরামর্শ। মহাদুর্যোগে মেহনতি মানুষের ত্রাণ, আত্মসাৎ পাশবিক আচরণ বলছে টিআইবি। আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের কঠোর শাস্তি দেওয়ার দাবি বিশ্লেষক। শ্রমিকদের বেতন ও শিল্প ঋণ দেওয়ার প্রস্তুতি ব্যাংকগুলোর। প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংকও, টাকা ও প্রস্তুতি নেই বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।